আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা তোমাদের পরিবার পরিচয় নিয়ে ভালো আছো, সুস্থ আছো। তো এখন আমি সপ্তম শ্রেণীর গণিত ক্লাস নিব। তো আমরা দেখো সপ্তম শ্রেণীতে দশম অধ্যায় পড়ছিলাম ত্রিভুজের সাদৃশ্যতা, তাই সর্বসমতা ও সদৃশ্যতা। অলরেডি আমরা উপপাদ্য 1 উপপাদ্য 2 পড়েছি। আজ আমরা উপপাদ্য 3 পড়ব। দেখো তোমাদের পাঠ্য বই 149 পেজ, উপপাদ্য 3 বাহু 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 উপপাদ্য। এখানে আমরা উপপাদ্যর সর্বসমতা পড়ার আগেই যে শর্তগুলো দেখেছি, যে সর্বসমতার জন্য চারটা শর্ত প্রযোজ্য। একটা হচ্ছে কি, বাহু বাহু বাহু, অর্থাৎ তিনটা বাহু যদি অন্য একটা ত্রিভুজের তিনটা বাহু সমান হয়, একটা ত্রিভুজের তিনটা বাহু অন্য একটা ত্রিভুজের তিনটা বাহু সমান হয়, তাহলে ত্রিভুজটা সর্বসম হবে। আর একটা শর্ত কি করেছিলাম, দুইটা বাহু, একটা ত্রিভুজের দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ অন্য একটা ত্রিভুজের দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান হলে ত্রিভুজটা সর্বসম হবে। আরেকটা শর্ত করেছিলাম, দুইটা কোণ যদি পরস্পর সমান হয়, অর্থাৎ একটা ত্রিভুজের দুইটা কোণ অন্য একটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় এবং একটা বাহু যদি সমান হয়, তাহলে ত্রিভুজটা সর্বসম। আর একটা শর্ত করেছিলাম, ত্রিভুজের অতিভুজ এবং তার অন্তর্ভুক্ত দুইটা বাহু যদি পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে। এখন আমরা উপপাদ্য 3 পড়ছি, যেটাতে বাহু বাহু এবং বাহু উপপাদ্য বলা হয়েছে, অর্থাৎ তিনটা বাহু অপর একটা ত্রিভুজের তিনটা বাহু সমান হবে। দেখো বলা হয়েছে কি, যদি একটা ত্রিভুজের তিন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের তিন বাহু সমান হয়, তবে ত্রিভুজ দুইটি সর্বসম। তো আমরা কিভাবে প্রমাণ করব, চিত্রটা কেমন হবে একটু দেখি আমরা। একটা ত্রিভুজের তিন বাহু আচ্ছা বই যেভাবে আছে সেভাবে ট্রাই করি আমরা, বেটার হবে। একটা ত্রিভুজ একটা ত্রিভুজ সেম, আচ্ছা ছোট করে রাখি তাহলে সুবিধা হবে। একটা ত্রিভুজ সেম আরেকটা ত্রিভুজের সমান হবে, অর্থাৎ এটা যদি এ বি সি হয়, এটা ডি ডি ই এফ, অর্থাৎ এই ত্রিভুজটা পরপর সমান। যদি একটা ত্রিভুজ তিন বাহু এ বি সি ত্রিভুজ ডি ই এফ ত্রিভুজের সমান, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা কিভাবে প্রমাণ করব, মনে করে কি লিখবো, বিশেষ নির্বাচনে কি লিখবো, বিশেষ নির্বাচনে লিখবো। ঠিক আমাদের কোশ্চেনে যা বলা হয়েছে, অর্থাৎ সাধারণ নির্বাচনে যা বলা হয়েছে সেটাকে সংখ্যায় লিখতে হবে। অর্থাৎ মনে করি এবিসি ত্রিভুজ এবং ডিএফ ত্রিভুজ এর কি কি সমান সেটা আমাদের বের করতে হবে। মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর কি কি সমান, এবি সমান ডি বাহু, এবি সমান ডিই বাহু, আর কি কি সমান, এসি সমান ডিএফ বাহু, এসি সমান ডিএফ বাহু, আর একটা কোন বাহু বিসি সমান ইএফ বাহু, ও বিসি সমান ইএফ বাহু। আচ্ছা, এই তিনটা যদি সমান হয়, যেহেতু বলেছে এখানে যে ত্রিভুজের তিনটা বাহু সমান, তাহলে প্রথম বাহু দ্বিতীয় বাহু তৃতীয় বাহু, প্রথম বাহু দ্বিতীয় বাহু তৃতীয় বাহু, তিনটা বাহু পরস্পর সমান, তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিই এফ, এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণে আমরা যাই। প্রমাণে একটু অঙ্কন আছে, অঙ্কনটা কি, এবিসি ত্রিভুজকে ডিইএফ ত্রিভুজের উপর এমন ভাবে স্থাপন করি যেন এ বিন্দু ডি বিন্দুর উপর পড়ে, তাই তো হবে, হওয়া উচিত, কিন্তু না। আমরা প্রথমে কি করব, বিসি বাহু ইএফ বাহুর উপর পড়বে সেটা লিখবো, তাই তো। অর্থাৎ আমি একটু বুঝিয়ে নিই, তারপরে বলছি। যেহেতু আমরা মনে করে কি কি লিখেছিলাম, বিসি সমান ইএফ, তো বিসি সমান ইএফ এর উপর পড়তেছে, আবার
এর বৃহত্তর বাহু কোনটা সর্বপ্রথম, অর্থাৎ এসি বাহু সমান ডি বাহু লিখেছি, সরি এবি বাহু সমান ডি বাহু লিখেছি, এসি বাহু সমান ডিএফ বাহু লিখেছি, বিসি বাহু সমান ইএফ বাহু লিখেছি। এর মধ্যে বৃহত্তর বাহু হচ্ছে বিসি, অর্থাৎ এই বাহুটা হচ্ছে বৃহত্তর বাহু। এই দুটা ত্রিভুজের বৃহত্তর বাহু হচ্ছে এটা। তো আমরা কি লিখতে পারি যে দুইটা ত্রিভুজের বৃহত্তর বাহু হচ্ছে ত্রিভুজ, মনে করি ত্রিভুজ এবিসি ও এটাও লিখতে পারো ডি ই এফ এর বৃহত্তর বাহু হলো বিসি সমান ইএফ। এটা হচ্ছে বৃহত্তর বাহু। আচ্ছা, বৃহত্তর বাহু যদি এটা বৃহত্তর বাহু হয় তাহলে এবিসি কে ডিএফ এর উপর এমন ভাবে স্থাপন করতে হবে যেন বিসি সমান ইএফ হয়। ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিইএফ এর উপর এমন ভাবে স্থাপন করতে হবে যেন তা কি করে, অর্থাৎ বিসি বাহু সমান ইএফ বাহু হয়, তাই তো? বিসি বাহু সমান, অর্থাৎ বি বিন্দু যে পাশে এফ বিন্দু সেই পাশে পড়বে, তাই তো? বি বিন্দু ই বিন্দুর উপর পড়বে, যেন তা বি বিন্দু ই বিন্দুর উপর পড়বে, সি বিন্দু এফ বিন্দুর উপর পড়বে, ই বিন্দু সরি বি বিন্দু ই বিন্দুর উপর সি বিন্দু এফ বিন্দুর উপর অতএব বিসি বাহু ইএফ বাহু বরাবর পড়বে। আচ্ছা, আমরা একটু উপরের অংশ মুছে দিই, নাহলে আমাদের লিখতে সমস্যা। যদি এমনই হয় তাহলে কি হবে, এই অংশটা মুছে দেব। যদি এমন হয় তাহলে কি হবে, কোনটা কোনটা সমান হবে, বিসি বাহু ইএফ বাহু বরাবর যদি হয় তাহলে ধরে নিতে হবে বিসি বাহু এবং ইএফ বাহুর যে পাশে ডি আছে, অর্থাৎ ইএফ বাহুর যে পাশে ডি আছে এ বিন্দু তার বিপরীত পাশে পড়ে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ এমন হবে, ঠিক আছে? এটা নাম হচ্ছে জি বিন্দু। অর্থাৎ ইএফ রেখার যে পাশে ডি বিন্দু আছে এ বিন্দু, এই এ বিন্দুটা তার বিপরীত পাশে, অর্থাৎ এ বি সি কে তুমি এমন ভাবে এটার উপরে স্থাপন করবে ডিএফ এর উপর যেন এটা উল্টে যায়, উল্টে অর্থাৎ যে পাশে ডি আছে তার বিপরীত পাশে পড়ে। অর্থাৎ ডি বিন্দু আছে, এ বিন্দু তার বিপরীত পাশে, বিপরীত পাশে কি, বিপরীত পাশে পরে বলতে পারো। আচ্ছা, তাহলে এ বি সি কে আমরা ডি এফ এর উপরে এমন ভাবে স্থাপন করি, অর্থাৎ তার আগে বলতে হবে বিসি রেখা যেহেতু বৃহত্তর রেখা এবং ইএফ রেখা বৃহত্তর রেখা, বিসি বি বিন্দু ই বিন্দুর উপর পড়তেছে এবং সি বিন্দু এফ বিন্দুর উপর পড়তেছে। যদি বি বিন্দু ই বিন্দুর উপর এবং সি বিন্দু এফ বিন্দুর উপর পড়ে তাহলে এ বিন্দুটা নিশ্চয়ই ডি বিন্দুর উপর পড়ার কথা, কিন্তু না, আমরা জাস্ট প্রমাণের জন্য একটু ডিফারেন্ট করব। সেটা কি করব,
যে পাশে ডি আছে তার বিপরীত পাশে ই এফ এর যে পাশে ডি আছে তার বিপরীত পাশে জি বিন্দুতে এ বিন্দুতে স্থাপন করব। তাহলে এটা যদি এভাবে দেই আমরা তাহলে কেমন হবে? এটা এভাবে আসবে না? এভাবে আসবে, এটা বি, এটা সি, এটা এ, এভাবে আসবে। অর্থাৎ এভাবে যদি পড়ে তাহলে এ বিন্দুটা জি বিন্দুর উপর পড়তেছে। ক্লিয়ার? আচ্ছা, যদি এমন হয় ই বিন্দুর উপরে পড়লো, তাহলে মনে করি জি বিন্দুটা এ বিন্দুর নতুন অবস্থান, জি বিন্দু এ বিন্দুর নতুন অবস্থান। আচ্ছা, যদি এটার বিপরীত পাশে পড়ে, অর্থাৎ ডি বিন্দু যেখানে আছে এ বিন্দুটা তার বিপরীত পাশে পড়ে, তাহলে জি বিন্দুটা এ বিন্দুর নতুন অবস্থান। আচ্ছা, ক্লিয়ার। এবার আর কি কি বাকি থাকে? যদি জি বিন্দু এ বিন্দুর নতুন অবস্থান হয় তাহলে কি কি সমান হবে, অর্থাৎ এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটার কি কি সমান। তখন আর এই ত্রিভুজটা নিয়ে কথা বলছি না, রাইট? নিচের ত্রিভুজটা নিয়ে কথা বলছি। ই জি এক্স ত্রিভুজের সাথে এ বি সি ত্রিভুজে কম্পেয়ার করব। আচ্ছা, এটা আমাদের প্রমাণের সুবিধার্থে নিচের অংশটা একটু মুছে দিই। আচ্ছা, যদি এমন হয় তাহলে কি হবে, কি কি সমান হয়? অতএব যেহেতু কি বি সি সমান ইএফ তাহলে কি কি সমান হবে? বি সি সমান যদি ইএফ হয় তাহলে সি বিন্দু নিশ্চয়ই এফ বিন্দুর উপর পড়বে। বি সি সমান বলে দিয়েছিলাম আমরা যখন হচ্ছে বিশেষ নির্বাচন লিখেছিলাম, তখন বলেছিলাম যে বি সি সমান ইএফ, যদি বি সি সমান ইএফ হয় তাহলে সি বিন্দু এফ বিন্দুর উপর পড়বে। বি সি সমান যদি এফ হয়, সি বিন্দু এফ বিন্দুর উপর পড়বে, তাই না? আচ্ছা, যদি সি বিন্দু এফ বিন্দুর উপর পড়ে তাহলে কি কি সুবিধা আমাদের, কি কি অসুবিধা, সেটা অর্থাৎ কি কি প্রমাণ করতে পারি এখান থেকে। অর্থাৎ এই ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবং ই জি এফ ত্রিভুজের সাথে আমরা কি কি কম্পেয়ার করতে পারি। তাহলে কি ই জি এফ কি ত্রিভুজ হলো? তাহলে আমাদের জি ই এফ, তাই না? জি ই এফ এবং এ বি সি হবে, জি ই এফ হবে এবিসি ত্রিভুজের ত্রিভুজ এ বি সি এর নতুন অবস্থান। ক্লিয়ার? অর্থাৎ এবিসি ত্রিভুজটাকে যদি আমরা ডিএফ ত্রিভুজের বিপরীত দিকে স্থাপন করি তাহলে জি আগে বলছি, যেহেতু আমরা এবিসি বলছি, জি ই এফ ত্রিভুজ হবে এবিসি ত্রিভুজের নতুন অবস্থান। আচ্ছা, এটা যদি নতুন, আমি উপর থেকে অংশ মুছে দিব, ঠিক আবার এখান থেকে অল্টারনেট অংশ আসবে। উপরের অংশ আবার আসবে, এই অংশটা মুছে দিই। যদি নতুন অবস্থান হয় তাহলে কি কি সমান হবে? অর্থাৎ ত্রিভুজ জি ই এফ ও ত্রিভুজ এ বি সি এর কি কি সমান সেটা আমরা একটু দেখি। কি কি সমান সেটা দেখে আমরা মোটামুটি প্রমাণ করতে পারবো। আচ্ছা, কি কি সমান তাহলে দেখি। যেহেতু ই জি, তাহলে ই জি সমান এ বি হবে, কারণ এটা অপোজিট ভাবে স্থাপন করা হয়েছে। তাহলে ই জি সমান এ বি, বা বি এ লেখো, যেহেতু এটা এভাবে পড়েছে বি এ লেখো, তাহলে সেটা সুবিধা হবে। যেহেতু বিটা এখানে এবং এটা এখানে, সেহেতু ই জি সমান বি এ। আচ্ছা, ই জি সমান যদি বি এ হয় তাহলে এফ জি সমান সি এ, এফ জি সমান সি এ। আচ্ছা, এই দুইটা বাহু প্রমাণ করলাম। যদি দুইটা বাহু হয় তাহলে একটা অন্তর্ভুক্ত কোণ আছে, অর্থাৎ বি এ এবং সি এ বাহু যদি প্রমাণ হয় তাহলে এই কোণটা, অর্থাৎ বি এ সি কোণটা আর ই জি এফ কোণটা সমান হবে। অর্থাৎ ই জি এফ কোণটা কোণ ই জি এফ সমান সমান কোণ
বি এ বি এ সি এটা সমান। তাহলে যদি এই দুটো সমান হয় আমরা আর কি প্রমাণ করতে পারি, অর্থাৎ আর কি কি এটা থেকে এটা ম্যাচ করতে পারি। যদি এই তিনটা সমান তাহলে ত্রিভুজটা সর্বসম। ত্রিভুজটা সর্বসম বলার আগে আমরা একটা যোগ করব। কি যোগ করব? এই ডিজিটা যোগ করব। তাহলে অতএব ডি আর জিটা যোগ করে দিই।